পড়তে বসো। স্কুল নাই, আমার 2 বছর ধরে স্কুলে যাই না। ফ্যামিলি প্রবলেমস কোডেড। হ্যাঁ আপু, তোমার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করছি। তোমাকে অ্যাড কেন করতেছেন আমি জানি না, তোমার কোনো সমস্যা থাকতে পারে। তুমি লাইভ থেকে বের হয়ে একদম চলে যাও, রিকোয়েস্ট পেয়ে আবার ফেরত এসে আমাকে রিকোয়েস্ট দাও। একজন লিখছে খালিদ আক্তার, আপু আপু বিশ্বাস করেন যে আপনি ভাইয়া ভাইয়া করতো সানি ভাইয়ার অডিও ফাঁস হওয়ার আগ পর্যন্ত জানতাম দিয়ে তাই আপন ভাই। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ওরা আপন ভাই কিনা। কথাই এইটা। তার মা কানেকশন ফেল দেখাইছে। তার মা যে মানে এইরকম যে অডিও ছাড়ছে এবং ভাইয়া ভাইয়া বলে এতজনের শয্যাশয়ী হয়েছে, এগুলো তো সব মানে সোশ্যাল মিডিয়াতে আছে। এগুলো তো ওর কাছে ফেরত আসবে, মেয়েটার কাছে, বাচ্চাগুলোর কাছে ফেরত আসবে। হয়তো মেয়েটা এত কিছু ধরবেও না, ছেলেটা কিন্তু ধরা খেয়ে যাবে। আহা, আজকে আমি কাউকে নিতে পারতেছি না, আমার মোবাইলের কি অবস্থা করে ফেলেছে। হ্যাঁ আপু, বুঝছি তুমি রিকোয়েস্ট পাঠাইছো, কিন্তু তোমার রিকোয়েস্ট নিতেছে না। এই যে আরেকজনের এখানে অ্যাকসেপ্ট অপশন উঠতেছে না, বের হয়ে গিয়ে আবার দিতে হবে। বের হয়ে গিয়ে আবার দিতে হবে। যারটা আসছে আমি তারটা অ্যাকসেপ্ট করবো, কারণ হাতে সময় কম, বেরো যাবো আমি। না, লাইফে অনেকই আমার আছে। শুনে না, যারা এই হারামের টাকা খাইছে তাদের স্থিতি একই হবে। দোয়া করি যেন তাদের এই একই অবস্থা হোক। দোয়া করি, আসলে দোয়া করি। আপু আপনি কাইন্ডলি সবাইকে বলেন আপনার লাইভটা চলাকালীন একটু লাভ কেয়ার দিতে, কারণ রিপোর্ট মারা হচ্ছে, এই জন্য লাইভ সমস্যা হচ্ছে। ওকে, কি বলবো? লাভ কেয়ার। সবাই একটু লাভ কেয়ার মারো তো, আমার লাইভে রিপোর্ট মারা হয়েছে। আমি বাচ্চাদের কথা বলছি তো, শুরু থেকে রিপোর্ট মারতে 10 জন বসে পড়ছে। সবাই একটু লাভ আর কেয়ার মারো, লাভ আর কেয়ার প্লিজ। আমি নিজেরটাই মারতেছি, কি একটা বাজে অবস্থা। প্লিজ সবাই আমাকে একটু লাভ কেয়ার দাও। সানা জান্নাত ঠিক বলছে, সানা জান্নাত পিন কমেন্ট। সরি, আমার মানে আজকে কি বলবো, হয়তো বাচ্চাদের নিয়ে আমার ভালো লাগে না শুনতে। আঞ্জেলা উমা বিশ্বাস, হ্যালো আপু, কেমন আছেন? আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আপনি আপনার বোনের তো মাথা ভর্তি উকুন, সারাদিন মাথা ছিলে মন। আল্লাহ, সরি, আজকে অবস্থা খুবই খারাপ। আজকে সে হয়তো বসেই ছিল আমি আজকে আসবো, কারণ আমি ওই যে ক্যাপশন দিয়েছিলাম তো, ওই যে কি বলে, আগে থেকে বলছি না কি বিষয়ে লাইভ করবো, এই জন্য তারা রেডি হয়ে বসেছিল।
হ্যালো রুহি আপু। হ্যালো, কেমন আছো? এই তো জয়েন হলাম, আমার সাথে মনে হয় আর কেউ জয়েন হয়েছে। না, আমি কাউকে পাচ্ছি না। যা তুমি বলো আচ্ছা, শুনি। না আমি ভাবলাম যে আজকে একটু আপনাকে কোম্পানি দেই, সেটা যেহেতু শিশুদের জন্য বলা হচ্ছে এই জন্য কোম্পানি দিতে আসলাম। আপনি শুনতে পাচ্ছেন? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে আমার আরেকটা প্রশ্ন আছে। নগরবধূ লেখাটাতে আমি প্রশ্নটা করেছিলাম যে এত যে ভাইয়া, এত যে বড় বড় মানুষের নাম নেয়, এত যে হুমকি ধামকি, পুলিশ আর্মি, এত মানুষ, একজনের কেউ মানে আকাশ নিবিড় কেউ কিছু করতে পারতেছে না, আবার জলিল কেউ কেউ কিছু করতে পারতেছে না। মানে তার যে হুমকির লেভেলটা থাকে যে সে অনেক বড় মাপের কেউ, তার যে পরিচয় পর্ব অনেক বড় মাপের কেউ, সোনার হ্যাঁ। চামচ মুখে দিয়ে সে যে জন্ম নিল, তো এত বড় মাপের একটা মানুষ সে জলিলকে কিছুই করতে পারে নাই, এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে। আসলেই তো আমারও তো তাই প্রশ্ন ছিল যে জলিল তোকে এইরকম একটা বিভৎস জীবন দিছে, তো জলিলকে কেন মানে ও কিছু করে নাই? ওদের তো তুমি তোমার এটাও শুনছি যে 17-18 কোটি টাকা ছিল, তাই না? জি। ওরা কোটি কোটি টাকার মালিক ছিল, কেন কারো কিছু হয় নাই? আমার তো এটাই প্রশ্ন যে সে যখন মানে সবচেয়ে ঘৃণা সে দেখা যাচ্ছে আকাশ নিবিড়কে করতেছে, তারপর দ্বিতীয় স্থানে আপনাকে করতেছে, ফোনের মধ্যে চিল্লাই বলতেছে যে ছোট খালাকে নিয়ে আসো, তোমার একে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, কেউ আসলো না। কোর্টের বারান্দায় সে শুধু তার মাকে নিয়ে আসে। তো এটা থেকেও তো একটা শিক্ষা আমাদের, যারাই যেরকম হুমকি দামকি দেয়, যারা এরকম বলতে থাকে উমুক করতে পারে তুমুক করতে পারে, দেশে আসলেও আমি উমুক করে দেখাতে পারবো, আমার মনে হয় এটা সবার জন্য একটা শিক্ষা হওয়া উচিত যে আসলে দিন শেষে নিজেরটা নিজেরই করতে হয়। যেমন আপনি নিজেরটা নিজে করতেছেন, আমি নিজেরটা নিজে করতেছি, ঠিক আছে? তো এইসব হুমকি ধামকি বা এটা করে ফেলবো ওটা করে ফেলবো এগুলো বলার চাইতে যেটা করা যায় যতটা সহজে, যে ওকে আমাদের সাইবার আইনের আওতায় এনে অথবা ও লাইফটা চলাকালীন রিপোর্ট মেরে ওকে সোশ্যাল মাধ্যম থেকে বিতাড়িত করে, মানে ওকে এক ঘরে করে ফেলাটা দরকার। যেমন অন্টারপ্রেনাররা ওকে এক ঘরে করে ফেলছে, ও নিজেই বলতেছে কোনো ব্র্যান্ড ওর সাথে কাজ করবে না, কোনো প্রমোশন চলবে না ওকে দিয়ে। ওকে এক ঘরে করে ফেলতে পারছে, যদি অন্টারপ্রেনাররা ব্র্যান্ডরা করে ফেলতে পারে, তাহলে সোশ্যাল মাধ্যমে আমরা কিসের বিনোদন নিচ্ছি? ওর কাছ থেকে বিনোদন হওয়ার কি আছে? মেকআপ শিখতেছে, মেকআপটাকে আসলেই শেখার মতো কিছু আছে নাকি পরক্রিয়া শিখতেছে, মরিয়মের মায়ের প্রতি দরদ শিখতেছে? প্রশ্ন সবার কাছে, অ্যাকচুয়ালি আপনারা বলেন, আপনারা যারা দেখতেছেন এই লাইভটা তারা বলেন যে আপনারা কি শিখতেছেন? আপনারা কেন গিয়ে একটা ব্লক মানে একটা রিপোর্ট মারে আসতেছেন না তার লাইভে? সে আমার 2বার লাইভ কাটাইছে, তাই সে পারতেছে, আপনারা কেন পারতেছেন না? কি শিখতেছেন আপনারা? মানলাম আমাকে একজন অনেক বড় লিস্ট দিয়ে দিছে যে তার বাচ্চা আইনের মধ্যে পড়ে না, বাচ্চার আমি খামাখাই সময় নষ্ট করতেছি, এইসব গঠনমূলক আলোচনা কোনো কাজে না, মানে মানে নিলাম। আমারটা সম্পূর্ণ একেবারে বেকার। এই যে হুতুম পেঁচার কথার উত্তর দেন আপনারা, কি করে সম্ভব? কি শিখেন আপনারা? পরকিয়া করাটা, মরিয়মের মায়ের জন্য দরদ করাটা, যখন মরিয়মের মায়ের গোয়া মেরে দিছে? তবা, না, সরি। এখানে আপু দেখেন তবা বলার কিছু নাই। আমি আমার লেখার মধ্যে লিখেছি বা আমি বিশ্বাস করি যে মরিয়মের মানে মুন্না খান, আমি নাম ধরে বলছি, মুন্না খান, ওর চাইতে আমি বেশি দোষ দিব মুন্না খানে, যেহেতু সে একটা বিবাহিত পুরুষ, তার 2টা বাচ্চা আছে, সে চলে গেছে। আবার আপনি যদি পরোক্ষ দৃষ্টিতে দেখেন যে একটা প্রস্টিটিউশনের কাছে বা একটা প্রস্টিটিউশনের কাছে একটা মানুষ যায় কেন? টাকা দিয়েই তো সময়টা কিনে তার ইচ্ছা মতো ব্যবহার করার জন্য। তো সেই জিনিসটাই করছে, তো মুন্না খান ওই জিনিসটাই করছে। সে তার ওয়াইফকে, তার স্ত্রীকে সে বেইমানি করছে বা অসম্মান করছে। আর কেন করছে? বর্ষা চৌধুরীর জন্য। এখন এই বর্ষা চৌধুরী, আমি সোমা আক্তার বলতেছি না, যেহেতু বর্ষা চৌধুরী নামে সবাই চিনে। উনি কি করতেছে? উনি লাইভে এসে একবার বলতেছে সে জারিফ 3 মাসের পেটে, হ্যাঁ। এখন বলতেছে হুম। জারিফকে ভুলে যাও। জারিফকে, হু ইজ জারিফ? হ্যাঁ। তারপর বলতেছে যে মুন্না, আমরা ভিডিও দেখলাম যে তার মেয়ে মুন্নার গিফট দিছে, সেটা তার মেয়ে নিয়ে এসে বলতেছে কে আবার এম কে দিয়েছে, আমরা এগুলো সব দেখতেছি। তারপর হচ্ছে সে হ্যাঁ। ব্যবহার করতেছে। এই যে জিনিসগুলো সে যে করছে, এইটাকে আমরা আমরা ধরেন যাদের সংসার নাই বা বিয়ে করি নাই, তারাও তো চাবো না যে আমার হাজবেন্ড এরকম কোন একটা সম্পর্কে চলে যাক। তাহলে যারা সংসার করতেছে তারা কি চাইতেছে? তারা কিভাবে এটা সাপোর্ট করতেছে? তারা তার লাইফ চলাকালীন সময় কেন রিপোর্ট মারতেছে না? তারা শুধু ভাবতেছে যে গালি দিচ্ছি, 10টা কথা বলতেছে। ভাই, আমি তাকে কথা বলছি, আমি তাকে একটা প্রশ্ন করছিলাম যে গাড়িটা কোন ব্র্যান্ডের বা কোন কোন গাড়িটা, সে আমাকে বলছে অনেক দামি গাড়ি, আমার এটা স্বপ্নের গাড়ি ছিল বলে আমাকে ব্লক করে দিছে। সো ও, আমার কথা হচ্ছে ওকে প্রশ্ন করে তো কোনো লাভ হচ্ছে না, ওর সাথে তো মজা নিয়েও লাভ হচ্ছে না। ওকে এখন ডিরেক্টলি আমাদের যেটা করতে হবে, সামাজিক মাধ্যম থেকে তাকে বিতাড়িত করতে হবে। আমারও তাই চাওয়া। প্লিজ আপনারা যে যে এখানে আছেন লাইভটাকে এইভাবে রেখেই ওর কাছে গিয়ে একটা রিপোর্ট মারে আসেন, বা ও যখন লাইভে আসে দয়া করে একটা রিপোর্ট না মাইরে আসবেন না, আপনারা গিয়ে একটা ভিউ দিয়ে আসেন। আপনারা গিয়ে এই ভিউটার সাথে কেন একটা রিপোর্ট দিয়ে আসেন না? আপনাদের উচিত এই কাজটা এতটুকু করা, আর এর থেকে বেশি কিছু চাচ্ছি না। আপনারা যান ওর লাইভে, যখনই ও লাইভে আসে যান, গিয়ে একটা রিপোর্ট মাইরে আসেন। ওর অনেক এরকম ভিডিও আছে, যদি খামাখাও বসে থাকেন ওর পেজে যান, দুটো পেজে যান, গিয়ে একটা রিপোর্ট মাইরে আসেন। এই ছাড়া ওকে সোশ্যাল মিডিয়া থেকে বের করার আমাদের কাছে কোনো পথ নাই। এই এক্স্যাক্টলি। একটা মাত্র
আরেকটা আমি একটু বলি আপু, আপনার প্রথম লাইভটা যখন আপনি বলতেছিলেন, ওখানে আমার একটা প্রশ্ন হইতেছিল, বাট লাইভের সমস্যায় আমি বলতে পারিনি। আপনার মনে আছে সে নিজে বলতেছে যে মাতাল অবস্থায় মুন্না তার মেয়েকে বলছে তুমি আমাকে বাবা ডাকবা। আপনি একবার চিন্তা করেন, তার মেয়ের বয়স সে নিজের মুখে বলতেছে 9 বছর, একটা 9 বছরের শিশুর সামনে বলতেছেন মাতাল অবস্থা। মানে কয়জন মা এখানে আছেন যে আপনারা এটা বলতে পারবেন? আপনার বন্ধু হোক, ভাই হোক, বাবা, আপনার স্বামী হোক, আপনি শিশুর সামনে বলতে পারবেন মাতাল অবস্থায় আছে? কয়জন মা আছেন এই কথাটা বলতে পারবেন? এখানেও আরেকটা কথা, কয়জন বাবা মাতাল অবস্থায় বাচ্চার সাথে ভাবে কথা বলবে? যদি মাতাল হয়েও আসে, মা কিন্তু সরাই দিবে বাচ্চাকে। আর এই মা তো প্রত্যেক 2 মাসে একজন করে নতুন পুরুষ আনতেছে। এই মেয়ে যে মানে নেশা করতো, নেশা করে অনেক কিছু করতো, এটা তো সে নিজে স্বীকার গেছে আকাশ নিবিড়ের কাছে। এই ভিডিও অডিও কি আমরা শুনিনি? একজন যে বলতেছে শিশু আইনের মধ্যে পড়ে না, সে তো নিজে মাতাল, সে তো নিজে মদ খায়। এটা তো পুরো আমাদের কাছে অডিও আছে কিনা নাই, কে কে শুনেন নাই? আমি তো শুনছি, নিবিড়ের পেজে এখনো আছে এই কথাটা। শিশু আইনের মধ্যে পড়তেছে না, আমি জানি না যিনি মানে কমেন্টটা করেছে বা যে সাজেশনটা দিয়েছে কোন বেসিকে দিয়েছে। যদি শিশু আইনের মধ্যে না পড়ে, সামাজিক দায়বদ্ধতার মধ্যে তো পড়ে, সমাজ কল্যাণ অধিদপ্তরের মধ্যে তো পড়ার কথা, যেখানে একজন মানুষ সরাসরি প্রস্টিটিউশনের সাথে জড়িত, যিনি রাতের বেলা প্রস্টিটিউশন প্রমোট করার জন্য লাইভে আসতেছেন, লাইভের মধ্যে বলতেছে যে গাড়ি নিয়ে আসেন, আমি অপেক্ষা করতেছি, আপনি বললে বের হবো। এসব কথা তো আমরা শুনতেছি। আমরা যে শুনতেছি তা তো না। রাত 2টা বাজে বা 1টা বাজে, রাত 3টার সময় সে হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের মধ্যে বসে থাকে। আপনারা আমাকে বলেন যে এগুলো কি সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে না? এখন আমি আইন কানুন কোন সংস্থা কোনো কিছুর মধ্যে যেতে চাচ্ছি না, আমি টাকা তুলে মামলা করার পক্ষেও যেতে চাচ্ছি না। আমার কথাটা হচ্ছে তার বিনোদন, তার সমাজ, সমস্ত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক। সে সামাজিক মাধ্যমে এসে তার ফেসবুক থেকে দেখেন খোঁজ নিয়ে যে যে টাকাটা সে ইনকাম করতেছে এই ভিউ ব্যবসা দিয়ে, ভিউ ব্যবসাটা কিন্তু উনি ব্যক্তি করতেছে। আমরা গিয়ে 10টা করে কমেন্ট দিচ্ছি, আমরা গিয়ে 10টা করে গালি দিচ্ছি, তার কিন্তু ওইটা ব্যবসা হচ্ছে, তার কিন্তু লাভ হচ্ছে। ফেসবুক থেকে মাস শেষে দেখা যাচ্ছে সে 2 থেকে 3 লাখ টাকা পাচ্ছে। তো আমরা তাকে কিন্তু ইনকাম সোর্সটা দিয়ে ফেলছি। সে ভূত সেজে আসুক, আইলাইনার দিক, মুখের মধ্যে এক গাদা গোলাপি রং মাখুক, ডাজেন্ট মেটার। দ্য মেটার হচ্ছে গিয়ে সে ওখান থেকে টাকা পাচ্ছে, ওর মাধ্যমটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। যখন সোশ্যাল মিডিয়াতে সে আর নাই, তখন কি হবে? আমাদের সবার এখন যদি এখানে 30 জনও দেখেন, 30 জন যদি আসলে শিক্ষিত মানুষ হয়ে থাকেন, আপনারা যদি টেকনো শ্যাভি হয়ে থাকেন বা আপনারা টেকনোলজি সম্পর্কে জানেন, আপনারা একটা রিপোর্ট মারেন। ওর যখন লাইফটা শুরু হবে তখন একটা রিপোর্ট মারেন। এই মামলা করব মামলা করব, আমার টাকা তুলে মামলা করব, দিস ইজ ভেরি মাচ ন্যাস্টি থিংস। আই ডোন্ট নো মানে এটা কোন ধরনের লেভেল অফ অ্যাটিটিউড হতে পারে যে এই ধরনের কথা বলা, যে টাকা তুলে মামলা করবো। আমরা টাকা তুলে মামলা করার কে? আর এই যে মামলা করার কথাটা বলা হয়, আমি একটা মানে সাধারণ প্রশ্ন করি যে যখন জজ বা কারো কাছে গিয়ে উত্তর মানে প্রশ্নটা আসবে যে আপনি কেন এটার সাথে জড়িত হলেন, বা যখন আপনার ডেট পড়বে, যে যারা যারা মামলা করবে তাদের তো সাইন হয়, হ্যাঁ টাকা দিলেন তারপর তো সাইন করতে হবে যে আপনি কেন টাকা দিচ্ছেন বা সামথিং, নয়তো এগুলো অবৈধ হয়ে যাবে। আইন কিন্তু মোটামুটি সবাই আমরা কম বেশি বুঝি, একটু মাথা খাটাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আপনি যখন টাকাটা দিলেন, আপনি যখন টাকাটা কি উদ্দেশ্য দিলেন সেটাও কিন্তু রাষ্ট্রপক্ষকে বলতে হবে। তখন কি হবে? তখন যদি বলে আপনারা তো চিন্তা কিসের জন্য, তখন আপনারা কি উত্তর দিবেন? এই মামলা করি, টাকা তুলে মামলা করি, এই ভিক্ষাটা বন্ধ করা উচিত। আমি এটা আকাশ নিবিড়কেই বলতেছি, কারণ দিস ইজ ভেরি ইরিটেটিং এন্ড ইউ আর অলসো ইরিটেটিং পারসন। আমি এটা নিয়ে আর কিছু বলবো না, বাট অন্তত রুহি আপুর লাইভে এসে টাকা তুলে মামলা করা, এসব দাবি না করাটাই ভালো। রুহি আপু যেটা করতে চাচ্ছে যে তার বাচ্চাদেরকে রেস্কিউ করতে চাচ্ছে, রুহি আপুর সমাজকে দেখাতেছে যে একটা প্রস্টিটিউশন সমাজে সবার সামনে চলে আসছে। ভাই তোমার দরকার, তুমি ঠিক আছে তুমি কোনো কাজ পারো না, তোমার কোনো কাজের দক্ষতা নাই গাড়ি চালানো ছাড়া, বা তোমার মিথ্যা কথা বলার দক্ষতা ছাড়া তোমার আর কোনো দক্ষতা নাই, তোমাকে প্রস্টিটিউশনে এসে তোমার সংসার চালাতে হচ্ছে। সেটার জন্য সোশ্যাল মাধ্যম না, সেটার জন্য সামাজিক কোনো প্ল্যাটফর্ম না। তুমি করো, তোমার মতো করে করো না। এরকম অনেক করতেছে, অনেক করতেছে, ভরি ভরি মানুষ করতেছে, এটা সামাজিক মাধ্যম না। হ্যাঁ, ও অনেক কিছু করতে পারবে, এমন না যে ও কিছু করতে পারবে না, এটা একদমই ভুল কথা। ও আগে পার্লারে কাজ করছে, ওইটা সেটা করছে, হ্যাঁ। তাছাড়া ওর ভাই ইনকাম করতেছে, ওর বাচ্চা বাবার টাকা আসতেছে, ও নিজেই বছর বাচ্চা বাবার টাকা আসতেছে, ওর বাবার বাড়ি আসছে, ও ফেরত যাক। ওর কেন যাত্রা বাড়িতেই থাকতে হবে বাড়ি ভাড়া দিয়ে? কেন সাবলেটেই থাকতে হবে? ও কিন্তু সাবলেটে ভাড়া থাকে এখন। ও এমন না যে একটা পুরো ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে, ও সাবলেটে থাকে। ওর কেন সাবলেটেই থাকতে হবে? ওর কেন গাড়িটা ইয়েই দেখাইতে হবে? তুমি বের হয়ে যাও। সত্যি কথা, আমি হতুম বাচ্চার সাথে একেবারে সহমত। আপনারা কি কেউ দেখতেছেন কারো মাথায় কি কথা আসতেছে? প্লিজ আপনারা গিয়ে একটা রিপোর্ট মারে আসেন, তার সোশ্যাল মিডিয়াটা থেকে তাকে বের করেন। তার এটা একটা অ্যাডিকশন হয়ে গেছে, আমরা তাকে এক অর্থে রক্ষাও করবো, এটা কিন্তু তার একটা অ্যাডিকশন হয়ে গেছে। আপু আপনি যখন প্রথম লাইভে বলতেছিলেন যে তার শিশুদের সাথে তার আচরণটা কি, আমরা কিন্তু কেউ তার শিশুদের সাথে কোয়ালিটি টাইমের আচরণ দেখিনি। আপনি যখন প্রশ্নটা করলেন তখনই কিন্তু সে মাঠে নিয়ে গিয়ে ওই যে দৌড়াদৌড়ি করার একটা ভিডিও দিল, ঠিক আছে, কিন্তু তার শিশুদের সাথে আসলে তার আচরণটা কি? আমরা যেটা লাইভে দেখি তার শিশুদের সাথে তার আচরণ কি, সে একটা চিৎকার দিল, মেয়েটা আসলো, কিছু ভুলভাল ইংলিশ বললো, সে মুগ্ধ ভাবে তাকায় আছে, তারপর সে মেয়েটাকে এমন ভাবে প্রেজ করতেছে, মেয়েটা বাজে অ্যাটিটিউড করতেছে, সারা বাংলাদেশের মানুষ বুঝতেছে বাজে অ্যাটিটিউড করতেছে, কিন্তু সে প্রেজ করতেছে। হ্যাঁ, এটা আমি বলছি, এটা বিহেভিয়ারই শুনিয়ে বলছি যে মেয়েটাকে সে বেয়াদব বানাচ্ছে। আর যতবারই বাচ্চাটা, ছোট বাচ্চাটা জাগনা অবস্থায় সে লাইভ করে, কেউ কি খেয়াল করছে ব্যাকগ্রাউন্ডে ওই বাচ্চাটা না সারাক্ষণ শোনা যায়? ব্যাকগ্রাউন্ডে ওর ওই শিক্ষিত নানি, কি জানি প্রশিক্ষিত নানি, ও আমি কথা তো বলতেই ভুলে গেছি, সরি মানে
সুমা প্লিজ, আমি তোর নাম ধরেই বলতেছি, তোর সেই প্রশিক্ষিত ন্যানিটা তুমি কোন এজেন্সি থেকে নিছিস প্লিজ আমাদেরকে জানাবি, কারণ বাংলাদেশে এরকম কোন এজেন্সি আছে বলে আমার জানা নাই। প্লিজ তুই এই এজেন্সিটার নাম্বারটা আমাদের দিবি, আমাদের একটু দরকার আছে, বুঝছিস? বাংলাদেশে যে প্রশিক্ষিত ন্যানিদের এজেন্সি থাকবে তাদের কথাবার্তা, তাদের এডুকেশন কোয়ালিফিকেশনও থাকতে হবে। উনি যে প্রশিক্ষিত ন্যানির কথা বলতেছেন তার কথাবার্তা বা এডুকেশন কোয়ালিফিকেশনে যথেষ্ট সন্দেহ আছে, কারণ এভাবে করে কোনো প্রশিক্ষিত ন্যানি এরকম করবে না। আর ন্যানিদেরও তো একটা ডিউটি টাইম থাকে, তাই না? সারা রাত মানে ভোর রাত 4টার সময় তো কোনো ন্যানিকে এরকম এসে মাস্কারা বা মেকআপ বক্স খুঁজে দিতে হবে, এরকম তো প্রশিক্ষিত ন্যানি বাংলাদেশে আসলেই নাই। এটা আসলেই জানা উচিত। এটা কি ন্যানির কাজ, মায়ের মাস্কারা আর মেকআপ বক্স খুঁজে দেওয়া? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কোন ন্যানি, এটা আমি তো জানতে চাই। এটা কোন ন্যানি যেটা সারাক্ষণ পিছন দিয়ে, সেদিন আমি কোন একটা লাইভের একটা কাটিং আমাকে পাঠাইছে, পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে দায়ান দায়ান দায়ান, বাচ্চাটা চিল্লাইতে হয়েছে। কোন প্রশিক্ষিত ন্যানি এরকম বাচ্চার সাথে চিল্লাচিল্লি করবে? এখন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বলো। আচ্ছা, আমি জানি না রুনা সরকারকে মিস রুনা, মিস বানানটাও ভুল, মিসি, মিসে বা মিসি। আচ্ছা, মিসি রুনা সরকার লিখতেছে, আমি ফেক আইডি, তোমরা যেমন খুশি তেমন মেয়েদেরকে এনে দাও, আমি রিপ্লাই দিই, তারপর মেসেঞ্জারে যত নষ্টমি করা যাবে। আই ডোন্ট নো আপু, আমার মনে হয় এগুলো একটু ক্লিয়ার রাখা উচিত, কারণ আপনার আমি জানি না সোশ্যাল মিডিয়াতে এরকম কেন, মানে এইসব কমেন্ট কেন মানুষ করতে পারে। আমি এটা খেয়ালই করিনি। আমার হয়েছে কি, এখানে একদম ইয়া ধরে রাখছে, কি বলে। আচ্ছা, আপনি পরবর্তীতে এটা দেখেন। আমি কিছু অল্প আর আমি বেশিক্ষণ থাকবো না, আমি অল্প একটু আরেকটু অ্যাড করবো। সেটা হইতেছে যে আমার আরেকটা যেটা মানে বলার ছিল আপনার সাথে, আমি ইকো করেই বলতে চাইতেছি। যেমন জাভেদ, ঠিক আছে, জাভেদকে আমরা শুনলাম অনেক ইন্টারভিউতে গিয়ে সে বলতেছে আমি কোনো টাকা নেইনি, আমি কোনো দেনমোহরের টাকা নেইনি, আমি ডিভোর্স দিয়েছি। ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়েছো বা তুমি টাকা নাওনি, এখন কোথা থেকে আসলো যে জাভেদের সাথে তার কথা হয়, জাভেদ তার মেয়ের খবর রাখে, সবকিছুই মানলাম। সে ঈদের রাতে জুতা কিনে দিচ্ছে তার মেয়েকে, চাঁদ রাতে সে খুব বড় গলা করে বলতেছে, ওকে, আমি এটাও মেনে নিলাম, সবকিছুই আমি মেনে নিলাম। যারা উঠতে বসতে সবকিছু ছবি দিচ্ছে, এখানে যাচ্ছে ছবি দিচ্ছে, ভিডিও করতেছে, রিলস করতেছে, তাদের কেন বাবার সাথে ছবি থাকবে না? তাদের কেন অন্য কোনো গার্ডিয়ানের সাথে ছবি থাকবে না? যত দুনিয়ার মিডিয়ার পার্সন যাদেরকে মানুষ কিছুটা হলেও নেগেটিভলি জানে, কোন পজিটিভ মানুষের সাথে কেন তার ছবি থাকবে না? এটা তো আমিও কেন থাকবে মানে না? আমিও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এটা বলছি যে তোর স্কুল ড্রেসে কেন মানে ছবি নাই। এটা আমারও জানার ইচ্ছা যে জায়ানের বাবার বাড়িতে কোনো ছবি নাই, হ্যাঁ, জায়ানের বাবার ফ্যামিলির মধ্যে কারো কাছে কোনো ছবি নাই, যারারও বাবার সাথে এই এত বছর হয়ে গেছে কোনো ছবি নাই। এই জিনিসটা আমি বলতেছি, এই লোকটা কি এক্সিস্ট করে নাকি না, এই লোকটা কি শুধু নাকি এক্সিস্ট করে শুধুমাত্র ওই মহিলার মাথার মধ্যে? কারণ আচ্ছা, ওরা এখানে আরেকজন লিখেছে শমশাদ সোমা, উনি লিখেছে গত 16 বছরে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাথে সম্পূর্ণ সামাজিক এবং পারিবারিক অবস্থা ধসে পড়েছে। এই মহিলা তার জ্বলন্ত উদাহরণ, কিন্তু এরকম গুরুত্বপূর্ণ বিষয়কে আকাশ নিবিড় ফাজলামোর পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে গিয়ে শমশাদ সোমা। আমি আপনার উত্তরটা দিব, তার আগে আমি একটু বলতেছি। প্রথমত হচ্ছে আকাশ নিবিড়, মানে আমি আপনার উত্তরটাই দিচ্ছি। আকাশ নিবিড়, হ্যাঁ, উনি আসলে একটা ফাজলামোর পর্যায়ে নিয়ে গেছে। উনি খুব ইরিটেটিং, মানে যত যাই বলেন, ওনার একদিন দুদিন তিন দিন ওনার পেজে যাওয়ার পরে চতুর্থ দিন রুচিহীনতার একটা প্রকাশ পাবে, আপনারা চলে যাবেন। ঠিক আছে, ওটা আমরা সবাই মেনে নিচ্ছি, যারা আমরা অন্তত এডুকেশন কোয়ালিফিকেশন রাখি তারা জানি এটা হবে। কিন্তু ওনার একটা পজিটিভ দেখে উনি একেবারে লেগে আছে। উনি না থাকলে এই ফিল্ডে গিয়ে কোনো ইনফরমেশন আমরা পাইতাম না, যে ওর দাদা বাড়িটা, তারপরে জলিলের ব্যাপারটা, এগুলো একদমই ধামাচাপা থাকতো। তো এটার জন্য ওনাকে থ্যাংক ইউ। বাট উনি যে ভিক্ষাবৃত্তির মতো করে সে টাকা চায় সবার কাছে, ভাই তোমার টাকা নাই, তোমার তো মামলা করার দরকার নাই, তুমি অন্য আচ্ছা, কোনো স্টেপ নাও। আমি এখানে আর একটা কথা বলতে চাই। হ্যাঁ, ফেসবুকটা এমন একটা জিনিস হয়ে গেছে, আমরা ঘরের কোনায় বসে চালাতে পারি, এইটার মধ্যে আমরা যে কোনো জিনিস আপলোড করতে পারি। এই জন্য আমাদের কাছে এই ধরনের একটা ফিলিংস আসছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি ফেসবুকের মধ্যে, কেউ দেখতেছে না বা কেউ বুঝতেছে না। এতে আমরা যে কিভাবে নিজেকে প্রকাশ করতেছি মানুষের সামনে, এটা আমরা কখনো খেয়াল করে দেখি না। ঠিক এই কারণেই সময়ের অবস্থায় গেছে, ঠিক এই কারণেই ওই বাচ্চা মেয়েটা ওইরকম অবস্থায় গেছে, ঠিক এই কারণেই আমাদের নিবিড় ভাই ওই অবস্থায় গেছে। সবাই তার মনমর্জি করে যাচ্ছে, একটা নর্মাল মানে গাইডলাইন কেউ মানতে চাচ্ছে না, কেউ একটা নর্মাল জিনিস বুঝে চলতে চাচ্ছে না, যে এখানে আমার এতটুকু বলা উচিত, এখানে আমার এতটুকু বলা উচিত না, জাস্ট পোস্ট করা যাচ্ছে বিধায় আমরা পোস্ট করে দিচ্ছি। ব্যাপারটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি। মানে এই ব্যাপারটা একেবারে এরকম হয়ে গেছে যে সবার যা ইচ্ছা তেমন পোস্ট করে বেড়াচ্ছি। নিবিড় ভাই টাকা চাইতে পারে, ইনবক্সে চান, এটাও সত্য কথা। আপনি যদি টাকা দরকার হয় আপনি ইনবক্সে চান, পোস্ট না করেন, কারণ আপনি অনেক বড় একটা পেজ, আপনি অ্যাকচুয়ালি এখন একজন পরিচিত মুখ, অনেক পরিচিত মুখ। আপনি কথায় হালকা একটু সংযত আনেন। সেম জিনিসটা আমরা সময় বেলাও চাচ্ছি, সে সেম জিনিসটা সময় বেলা তো আমরা এক্সট্রিমলি চাচ্ছি, সে সেম জিনিসটা আমরা সময় মেয়েটার বেলাও চাচ্ছি। যে এরা যদি সোশ্যাল মিডিয়াতে এইভাবেই নড়তে চড়তে থাকে, আমরা বিপদে পড়ে যাব, আমাদের নেক্সট প্রজন্ম বিপদে পড়ে যাবে, আমরা বাঁচবো না। কি দিচ্ছে, কি শিখতেছি। ওই সোমার কথাটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে। কি লিখছিল আরেকবার পড়তে আমি আগ্রহী, ভীষণ সুন্দর কথা লিখছে সে। হ্যাঁ, শামসাদ সোমা উনি খুবই সুন্দর আসলে লিখছে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি জানি না, আমার মনে হচ্ছে আচ্ছা যাই হোক, আকাশ নিবিড় অনেক ধরনের মানে উনি হয়তো মানে আপনার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেই দাবি থেকে অনেক মজা করে কমেন্ট গুলো করতেছে। বাট এটা আসলে হয় কি, অন্যদের ভিউটা একটু কমায় দেয়, কারণ অন্যদের পার্সপেক্টিভটাও বুঝতে হবে যে তারা কিভাবে চাচ্ছে, তারা কিভাবে জিনিসটা নিতে চাচ্ছে, এটাও একটু বুঝতে হবে। মানে সবকিছুতেই আসলে সার্কাস্টিক ওয়েতে গেলে না অনেক সময় এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যায়। আবার সার্কাস্টিক ভাবে পজিটিভলি বলা যায়, যেটা রুহি
আপু আপনি করেন, আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি যে বোল্ডলি সার্কাস্টিক ওয়েতে একটা অ্যান্সার দেওয়া। আজকে আমার খুবই ভালো লাগছে যে আপনি যে বললি, যেভাবে মানে আপনার গেস্টারটা ছিল, এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। আই রিয়েলি লাইক ইট। আসসালামু আমি আলাইকুম। আমি actually এই জন্যই আসছি। আমার আমার মানে যদি বলার থাকে আমি আধা ঘন্টা বলবো আমার কথা, তারপরে আধা ঘন্টা আমি 10 মিনিট করে কাউকে সময় দিয়ে আমি বের হয়ে যাবো। আমার প্ল্যান এটাই ছিল, কারণ আমার আসসালামু কোথাও যাওয়ার আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। জি। মিট আমার আরেক মানে গেস্ট যে হুতুম পেঁচা নামে আছে দেখেন, ও আচ্ছা, হুতুম কাছে আসসালামু দুজনই আলাইকুম। লাইনে আছে। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি সঞ্জিতা। আমি আপনার কথাগুলো শুনলাম। তো আজকে প্রথম থেকে আমি দেখছিলাম। তো এই প্রথম রুহির পেজে প্রচুর ভাবে রিপোর্ট করার কারণে রুহি হয়তো নিজে দেখতেছিল না যে ওর লাইভটা কি হচ্ছিল। ওর লাইভে যে ইকো হচ্ছিল, সাউন্ড ম্যাচ করছিল না এবং ডিস্টার্ব হচ্ছিল, এটা রিপোর্ট মারার কারণে হয় এবং প্রচুর রিপোর্ট করছে। তো এনিওয়ে, আপনার কথাগুলো শুনলাম, ভালো লাগতেছে। আমার রুহির কাছে যে দুইটা কোশ্চেন এবং আলোচনা, সেটা হলো, আমি বাংলাদেশ থেকে বিলং করে আসছি। আমি যতই দেশ বিদেশ ঘুরি থাকি, এটা আমার জবের লাইফ, বাট আমার পার্সোনাল লাইফ ইচ অ্যান্ড এভরি সেকেন্ড বাংলাদেশ নিয়ে। সো আমি প্রাউড করে বলতে পারি, কারণ আমি ওই লেভেল থেকে আসি নাই যে আমি বিদেশ থাকি, এটা প্রাউড করার কিছু। এটা আমার একটা জব সেক্টর। সো এই জায়গায় বাংলাদেশে এখন পর্যন্ত, ও আমার পরিচয় হলো, আমি ইন্টারন্যাশনালি বেবি নিয়ে যেহেতু কাজ করি, সো বাচ্চাদের কোনো বিষয়ে হেলথ হোক বা যে কোনো কিছু ডেভেলপমেন্ট রিলেটেড, আমি এটাতে প্রশিক্ষণ নেয়ার কারণে আমি কিছু জানি বা বলতে পারি। আমি সবার চেয়ে বেশি জানি, নট লাইক দ্যাট। তো এখানে বিষয় হচ্ছে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সোসাইটিতে, কোনো অর্গানাইজেশন থেকে বা কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে ন্যানি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল মেসেজ। এক। দুই হলো, কোনো একদমই আপনার হেল্পিং হ্যান্ডকে ন্যানি বলে চালিয়ে দেওয়ার ক্ষেত্রে ন্যানি সোসাইটি থেকে, যেখানে আমি নিজেকে যদি প্রেজেন্ট করি, আমি থেকে শুরু করে ইনক্লুড অল ন্যানি প্রশিক্ষণ যারা আছে, সবাই আমরা এই প্রতিবাদটা করতে পারি। এটা ন্যানিদেরকে অপমান করা এবং এই জব সেক্টরকে ডাউনে নিয়ে আসা, যেটা একজন সামান্য ন্যাস্টি জায়গা থেকে উঠে আসা মহিলার কখনোই এই সাহস বা এই সুযোগ হওয়া উচিত না। এটা হলো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। দ্বিতীয় হলো, একজন প্রশিক্ষিত নেনি, আমি আমার আলোচনা খুব শর্ট করবো বিধায় আমি শর্টকাট বলছি। একজন প্রশিক্ষিত নেনি এবং তার কাজের ডিউরেশন এবং তার কাজের মানে জব সেক্টর, এই তিনটা মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। একটা প্রশিক্ষিত নেনি বাচ্চা নিয়ে যদি সে কাজ করে, সে 100% 8 ঘন্টা থেকে 10 ঘন্টার বেশি তার ব্রেন ওয়ার্ক করাটা এখানে কখনোই ইনভলভমেন্ট হওয়া উচিত না, এবং এটা ইন্টারন্যাশনালি কখনো হয় না। কারণ একটা বাচ্চার সঙ্গে থাকলে আপনার যতটা হাত পা চলাচল কাজকর্মে অভ্যস্ততা থাকবে, তার চাইতে 1000 টাইম ব্রেন এবং চোখ আপনাকে ওয়ার্ক করতে হয়। তো একটা মানুষের ব্রেন এবং চোখ যখন টানা 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ওয়ার্ক করে, এরপরে সেই ন্যানিকে কখনোই আর কোনো আওয়ার দেওয়া হয় না। এটা ইন্টারন্যাশনালি নিষেধ। কারণ পরের দিন সে যে বাচ্চাকে টেক কেয়ার করবে, তার প্রপার হেলথের জন্য ব্রেন এবং চোখটার রেস্টের দরকার। সো ইন্টারন্যাশনাল টাইমিং হলো 8 আওয়ার্স। এবং যদি আপনি কোনোভাবে চুক্তিবদ্ধ হন, টানা আর 2 ঘন্টা অ্যাড হতে পারে। সেটা হতে পারে আপনার এক্সট্রা জব, সেটা হতে পারে যার আন্ডারে তার হলো জবের খাতিরে আপনাকে এক্সট্রা টাইম নেওয়া। এটাও অপরাধের পাল্লায় পড়ে অনেক সময়। তো সেখানে বাংলাদেশে যেহেতু প্রশিক্ষিত ন্যানি নাই যে সেক্টরে, সেখানে একজন ন্যাস্টি মহিলা দাবি করতেছে বারবার উঁচু গলায় তার বাচ্চা প্রশিক্ষিত ন্যানি দ্বারা পরিচালিত হচ্ছে। তো সেই জায়গাটা থেকেও যদি আমরা কথা বলি, তাহলে সে অপরাধ করতেছে। এটা 100% অপরাধ। বাংলাদেশে আমি যতটুকু সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেছি, রিসেন্ট কিছু ঘটনা, আমি যেহেতু সিনেমা নাটকের সাথে জড়িত না, আমি দেখিও না, কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম, পরিমণি যে নায়িকা, ও গত কয়েক মাস এগুলো নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ হ্যাসেল হলো যে সহ্য করে তার লাইফটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। আমি কারো কমেন্ট দেখছি না, তো নিয়ে গেছে। তো সেই জায়গায় আমি নিজে দেখেছি একটা ইন্টারভিউয়ে, রিসেন্ট বিয়ে হয়েছে মেহজাবিন, ওর হাজবেন্ড বলতেছে ওদের খুব প্রশিক্ষিত বা খুবই এক্সপার্ট একটা মেড দরকার। সো এই লেভেলের লোকগুলা কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি হাই ক্লাস মেনটেন করে চলে আসা মানুষ, দেশ বিদেশের সবকিছু জানা। তো তারা যেহেতু প্রশিক্ষিত নেনি পাচ্ছে না, এই নেস্টি মহিলা থেকে এটাকে আবিষ্কার করছে। এক। দুই হলো, নেনির কাজ কখনোই একটা বাচ্চা রিলেটেড ছাড়া তার আদার্স মেম্বার ওই বাসায় কখনোই এক গ্লাস পানি না, সে যে রুমে থাকবে, যে এরিয়ায় থাকবে, যে এনভায়রনমেন্টে থাকবে, সেখানে যেমন ফ্যামিলি মেম্বাররা হরহামেশায় ঢোকা নিষেধ, হরহামেশায় বিরক্ত করা নিষেধ, সেই জায়গায় ন্যানিও সব জায়গায় পদচারণা করা নিষেধ। তার একটা আলাদা স্পেস, আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয়, যেখানে সে একটা বাচ্চাকে সারাদিন টেক কেয়ার করে। সেখানে হতে পারে রুম, হতে পারে স্পেস, হতে পারে একটা খোলা জায়গা, হোয়াট এভার। সেই জায়গায় ওই নেনির স্পেস কি, যে বাচ্চাটাকে সে রাখতেছে, সে সে নর্মাল প্রশিক্ষিত নেনি কখনো ওই হোমে যে কোনো মানে থালাবাটি, যে কোনো বিছানা, যে কোনো কিছু ইউজ করবে না, কখনোই না। এটা এটা নিয়ম না। আমি প্রশিক্ষিত ন্যানিদের কথা বলছি, নিয়ম না। তো সেই জায়গায় বাচ্চাকে সে যেভাবে টেক কেয়ার করবে, বাচ্চার খাওয়া, বাচ্চার গোসল, বাচ্চার নার্সিং, বাচ্চার এভরিথিং রিলেটেড তার কাজ। ইভেন তো ওই নেনিকে অবশ্যই প্রাইমারি ট্রিটমেন্টের উপরে প্রশিক্ষণ থাকতে হবে। বাচ্চা হঠাৎ করে ব্যথা পেলে, পড়ে গেলে, কেটে গেলে, বা বাচ্চা ঘুমাচ্ছে না কেন, বাচ্চার পেট ব্যথা করছে কেন, বাংলাদেশে যেটাকে আমরা বলি একটা নর্মাল এমবিবিএস এর সাথে তুলনা করা হয় বিদেশি প্রশিক্ষণ ন্যানি যারা, তাদের ফোনে জুম আইডি থাকে। যে কোনো মুহূর্তে বাবা মা ন্যানি রাখে ব্যস্ততার কারণে, এবং তারা বাইরে ওয়ার্ক করে, বাইরে মুভ করার কারণে যে কোনো মুহূর্তে মেডিকেল ইস্যুজ হলে সেই
সেই ন্যানির ফোনে যেন জুম মিটিং এ তারা বাচ্চাকে দেখতে পারে এবং অ্যাডভাইস করতে পারে। এই যে সামান্য, আমি এটা 1% একটা উদাহরণ দিলাম, এটা হলো একটা প্রশিক্ষিত ন্যানির কাজ। প্রশিক্ষিত ন্যানির কাজ হবে প্রতিদিন নয় প্রশিক্ষিত ন্যানি ড্রেস পরবে অথবা ক্লিন ড্রেস পরবে, যেটা 8 ঘন্টার বেশি গায়ে থাকা যাবে না, যেহেতু কি ঘামে একটা বলেন জাম তৈরি সানজিদা? হয়। ফার্স্ট আমি একটা কথা বলি আপনাকে, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, ও কালকে আজকে রাত্রি স্টেটমেন্ট চেঞ্জ করে দিবে, ও তো বলেনি ইন্টারন্যাশনাল, বুঝতে পারছেন? ও বলছে প্রশিক্ষিত নানি। এখন আমরা প্রশিক্ষিত নানি প্রশিক্ষিতটাই কিন্তু ধরি, ও স্ট্যান্ডার্ডে যাবে। না প্রশিক্ষিতটাই ধরি, হুম, প্রশিক্ষিতটাই ধরি। আচ্ছা। এটা গেল। তো এগুলো ছোটখাটো বিষয়, আমি 1%, আমি মানে আমার মাথায় যেটা আসছে আমি এটা বললাম। আমার হ্যাঁ, হ্যাঁ। যেটা প্রশ্ন, এই মেয়েটাকে মানে এখনই আমি ফেসবুকে জাস্ট ঢুকছি, আমি একটা নিউজ ফিডে দেখলাম ও লিচুর বাগানের গানের ছবিতে নাচতেছে। একটা 9 বছর, আমরা ওর মার কথা ধরে বলছি, আমি সবসময় কিন্তু বলি ওর পরিবেশ ওর মুখের কথা ধরে আমি আগাচ্ছি। তো একটা 9 বছরের মেয়ের, মানে এটা কারো কাছে হয়তো ব্যাড ল্যাঙ্গুয়েজ, বাট আমরা যেহেতু বাইরে থাকি এটা ব্যাড ল্যাঙ্গুয়েজ না। একটা 9 বছরের মেয়ের বডি স্ট্রাকচার মোটেও, গ্রোথ যেটাকে বলে ব্রেস্ট, মোটেও 9 বছরের মেয়ের এটা হবে না। আমরা তো মা, আমরা তো বয়স হয়েছে, আমরা দেশ বিদেশ ঘুরি, আমরা এগুলো নিয়ে কাজ করি। তো একটা 9 বছরের মেয়ের ব্রেস্ট গ্রোথ কখনোই ওর লিচুর বাগানের গানের সাথে যায় না। আপনারা দেখবেন এই গানটা। আর এক্সপ্রেশন বাদ দিলাম, এক্সপ্রেশন হয়তো হতে পারে নাচের এক্সপ্রেশন কপি করতেছে বা ওর মতো ও একটা কপি করছে, বাট স্ল্যাং যেটাকে 9 বছরের সাথে যায় না। এখন আপনি যদি 9 বছরের একটা মেয়েকে ব্রা প্যান্টি পরায় জামা কাপড় পরান, এটা দেখতে যেমন, আর আন্ডার গার্মেন্টস পরানো এটা ডিফারেন্ট, রাইট? চাইল্ড আন্ডার গার্মেন্টস একরকম আর ব্রা প্যান্টি অ্যাডাল্ট গার্মেন্টস আরেক রকম, রাইট? তো এখন আপনি যদি একটা 9 বছরের বাচ্চাকে কানে দুল দিতেই পারে, কিন্তু আপনার মতো যদি মিডল দুল দেয়, তাহলে কিন্তু এটা অসামঞ্জস্য, রাইট? রাইট। তো সেই জায়গায় ও যদি এটা নাচের এক্সপ্রেশনও বলে, তাহলেও আমি বলবো ওর যে মেন্টাল গ্রোথ এটা পুরোপুরি লেমলেস এবং ভ্যালুলেস। রাইট। এক, আমি যেগুলো কথা মনে আসছে আমি ঝটপট বলছি, কারণ আপনার প্ল্যাটফর্মে আরো লোক আসবে। তো যে 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 আমি বের বিষয়টা হয়ে যাবো আরেকটা, আবার মিটিং, অলরেডি 2 ঘন্টা যদি হয়ে গেছে। রুমি রহমানকে বিক্রি করে ও খাচ্ছে, রুমি রহমানের একটা ফেম নেম আছে, রুমি রহমানের ওর মুখের ভাষায়, আরো রুমি রহমান তো বাংলাদেশে আছে তো। তো সেই জায়গায় রুমি রহমান যদি ওই বাচ্চাকে অ্যাডপ্ট নেয় বা ওর নেওয়ায়, ওর ভিতরের কেমিক্যাল কি ছিল আমরা তো জানি না, আমরা শুধু কালারটা দেখছি। তো সেই জায়গায় যদি রুমি রহমান ওকে অ্যাডপ্ট নেয়, ওর স্থাবর অস্তবর সবকিছুর ওর সিস্টেম করে, এই বাচ্চা রুমি রহমানকে যতবার পাপা পাপা বলছে তার চেয়ে বেশি বলছে এই সুমা আক্তার। মানে ওর মেয়ে যে রুমি রহমানকে পাপা পাপা পাপা, জারার পাপা, যারা কিন্তু পাপা পাপা করে নাই, যারার মা করছে পাপা পাপা। তো যতবার ওর মা করছে, হ্যাঁ, সে হ্যাঁ বলতেছে কি যতবার, জন্ম নিবন্ধন চেঞ্জ করা যায় না, জন্ম নিবন্ধনের মধ্যে ওই রুমি রহমানের নাম কিরকম, কিভাবে সম্ভব? ঠিক আছে, এখন তারপরে যদি যদি ও যারার পাপা পাপা ওর মা এতবার করে, যারা যদি ওর হাফ করে, হাফ, তারপরেও রুমি রহমান মারা যাওয়ার পরে যদি তার বয়স 5-6ও হয়, আমি একদম স্ট্যান্ডার্ড একটা অনুযায়ী ধরলাম 5-6ও হয়, এই মেয়ের এই পাপার ট্রমা থেকে বের হইতেও তো 1 বছর সময় লাগবে। রাইট। অথচ মানে 5 মিনিট সময় লাগেনি, ইমোশনলেস হয়ে গেছে এটা। তার তো শিশু সুলভ মাইন্ড, রাইট? যদি আমরা সুস্থ ধরি, তাহলে 1 বছর 8-9 মাস 6 মাস সময় লাগার কথা। কারণ এই মেয়ে তো পাপা পাপা ছাড়া, ওই যে বলছে একেই পাপা জানে, একেই আমার ছেলে কাউরে পাপা ডাকবে আমি তো চাপার দাঁত খুলে ফেলবো। তোর জন্ম দিছে তোকে, তোর পাপা অরিজিনাল যে সেই তোর পাপা, তোর আবার কতগুলো ভাড়া করা পাপা লাগবে? এটা কোন সভ্যতা? এখনকার বাচ্চা কাচ্চা এস্টাবলিশড সৎ বাবা সৎ মাকেও আঙ্কেল আন্টি ডাকে, শিক্ষিত ফ্যামিলিতে। এত পাপা কোত্থেকে আসে? না, এইটা তো হাতে খড়ি, মানে এটা হলো প্রথম হাতে খড়ি মার হাত থেকে মেয়ের যে পাপা ডাকো ফ্লো আসবে, ইমোশনালি ব্ল্যাকমেল করো। হ্যাঁ। আচ্ছা, তো যদি সেটাও হয়, তাহলে সেই মেয়ে এটা যদি না হয়, হ্যাঁ আপনি যদি, আমি বলতেছি এটা যদি না হয়, তাহলে এই যে রুমি মারা যাওয়ার পর পরই সে কি করে ইয়াকে কি বলে নাম জানি বিয়ে হইলো, জ্যাকি কি সে আমি ওটাই আসছি রুহি, যে সেটা যদি কত বড় লেমলেস শেমলেস এবং ইমোশনাললেস, যে সেটা যদি না হয়, ও যদি ফ্রড না হয়, এই বাচ্চা মেয়েটাকে যদি ফ্রডের ট্রেনিং না দেয়, তাহলে কিভাবে সেই পাপাকে ভুলে 2 মাসের মাথায় জ্যাকিকে নিয়ে গাড়িতে লং ড্রাইভে এখানে ওখানে, এই মেয়ের স্মাইল পিকচার দেখলে একে তো ওর মায়ের চাইতে এডুকেটেড ফ্রড মনে হচ্ছে। আমার ভাষায় ওর মায়ের চাইতে এডুকেটেড ফ্রড মনে হচ্ছে, ট্যালেন্ট মনে হচ্ছে। 2 ঘন্টা লাইভ করে এই মাটা, হ্যাঁ কাঁদতেছে, 2 ঘন্টা আগে সে ফোন দিছে, মা তুমি আসো, তোমার উমুক রানো সুমুক রানো, দুনিয়ার কথা বলছে, কেউ ওর পাশে এসে দাঁড়ায়নি। পাশের ঘরে বসে মেয়েটা ইনস্টাগ্রামে স্টোরি দিতেছিল। হ্যাঁ, শুধু তাই না, মেয়েটা এসে একটা টিস্যু ধরা দেয়নি, মা তুমি চোখটা মুছো। আমি এখানে কথা বলতেছি, আমার বিড়াল ওখান থেকে চিল্লাচ্ছে, বুঝছেন আপনি? ভয়েস আপ ডাউন হলে তো মায়া আছে, একটা পশুরও মায়া আছে। এই মেয়েটাকে আমরা যে প্রসঙ্গটা রুহির কাছ থেকে শুনতেছি, অ্যাওয়ারনেসের জায়গাগুলো হলো এখানে। এই যে ঘাড়ে হাত দিয়ে এক এক পুরুষ এক এক সময় এই যে স্মাইলিং পিকচার, আবার হলো যে সরি, এই রাসেল মিয়ার সাথেও সেম একটা পিকচার আছে, দুইজন পিছনে দাঁড়ানো, মেয়ে ছবিটা সেলফি করছে, নিচে স্ট্যান্ডে হয়তো ক্যামেরা রেখে। তো এই যে পুরুষ বদলের কাহিনী, এই প্রশিক্ষণটা কার কাছে শিখছে এই মেয়েটা?
পুরুষ অবশ্যই তার বদলানো তার যায়। একজনই শিক্ষিকা আছে, হ্যাঁ, তো একজনই তো আছে। সেই পুরুষ বদলানো যায় এইভাবে, পুরুষ গায়ে টাচ দিয়ে দিয়ে প্রতিটা মুহূর্তে পাপা চেঞ্জ হয়ে যায়, গায়ে হাত দিয়ে ছবি তোলা যায়, এবং তার আগে পাপা মারা যাওয়ার পরে 2 মাসের মাথায় আবার এরকম ছবি পাওয়া যায়, রাসেল মিয়ার সাথে পাওয়া যায়, আকাশ নিবিড় মোটরসাইকেল দিয়ে তাকে নিয়ে ডান্সের আচ্ছা ক্লাসে নেয়, আকাশ নিবিড়ের। এটা আরেকটা জিনিস, হ্যাঁ, এই যে এই ছেলেটা ঘরের মধ্যে মারা গেল গলায় দড়ি দিয়ে, ঠিক আছে, আত্মহত্যা, কেমনে মরছে জানি না, আত্মহত্যা আর কি, হ্যাঁ, এটাও তো একটা মেন্টাল ট্রামা ছিল ওই মেয়েটার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখানেই এটা আমি আমাকে আসছি। ট্রিটমেন্ট করতে হলো ওর মায়ের। এখানেই আমি আসছি। তাহলে এই মেয়েটার পরিবেশ যে ডে ফার্স্ট থেকে মানে প্রবলেম, একে যে আসলেও রেস্কিউ দরকার, এই জিনিসটা কি এই যারা মিনিমাম তার প্রতি পজিটিভ তারা বুঝতেছে না? তারা কি ওর ওর মতো করে নিজেরা প্যারেন্টিং করবে, এটা ট্রেনিং নিচ্ছে, নাকি ওরকম প্যারেন্ট সবাই? আমার এটা প্রশ্ন। 2, না না, যে এটা আমার মেয়ে প্রশ্ন, এটা আমারও প্রশ্ন, এটা কি ও কি মানে ও এই মেয়েটার কি কোনো বাবা আছে কিনা নাই, নাকি ওর বাবা এর সাথে একেবারেই মানে সহমত যে ঠিক আছে তুমি যেভাবে পাচ্ছো ঠিক আছে, আমার মেয়ে পড়বে না নো প্রবলেম, আমার মেয়ে নাচতে যাবে নো প্রবলেম, আমার মেয়ে এরকম বেয়াদবি করবে নো প্রবলেম, আমার মেয়ে ভোর 4টা পর্যন্ত জায়গা থেকে তোমার সাথে লাইভে তোমার পরকীয়ার কীর্তি শুনবে নো প্রবলেম, আমার মেয়ে তার মানে খালা হোক যে কোনো ব্যক্তি হোক যার ভালোর কথা বলছে তাকে অপমান করে একটা চিঠি লিখবে ইনস্টাগ্রামে এবং নো প্রবলেম, এবং তুমি এই বিষয়টা তাকে সাপোর্ট দিবা, প্রাউড হবা, নো প্রবলেম। রুহি, কতগুলা আপনি রেড নোটস আপনি করতে। আপনি খালা, আপনি হুম ইমাজিন করেন আপনার একটা ফ্যামিলি বন্ডিং থেকে আপনি খালা। তাহলে হুম ঠিক এই লেভেলে যদি ওর টিচার কথা বলে, যদি ও পড়াশোনা করতো, টিচার ওর হুম স্কুলের টিচার যদি ওকে শাসন করতো, ওর মা আর ও ওই টিচারকে কি করতো? হুম কি করতো? 1। 2 হলো, আমি যে জায়গাটায় বলতে আসছি ওর মেয়েকে নিয়ে, হুম ওদের মুখের ভাষায়, ওই মেয়ের মুখের ভাষা এবং মায়ের মুখের ভাষা, এই জ্যাকি, এই রাসেল মিয়া, এই আকাশ নিবিড়, এই মুন্না খান, 3জনই ওর বাসায় গেছে ওদের হ্যাঁ মুখের ভাষায়। হ্যাঁ, এটা রাত আমি বলছি কাটাইছে। একেবারে। আচ্ছা, এই রাত কাটাইছে। হ্যাঁ নিশ্চয়ই ও কোনো ভিলায় থাকে না, এই বিদেশের মতো 9 বেডরুম 11 বেডরুমের, যে একটা জায়গায় বাচ্চাদের স্পেস, অন্য ডোর দিয়ে কে আসছে কে বের হয়েছে দেখলোই না জানলোই না, তা কিন্তু না, ও তো ভিলায় থাকে না। তো সেই না জায়গায় মেয়ে নিজে বলতেছে ওর বাসায় থাকছে, ও বলতেছে লাইভে দাবি করতেছে। তো এই মেয়েটা যখন দেখছে, ওরা তো এসে নিশ্চয়ই সোফায় বা প্রশিক্ষিত ন্যানি থাকার জায়গায় ঘুমায় নাই, রাইট? হুম এই রাইট। মেয়েটা যদি 9 বছর হয়, আরো 3 বছর আগে থেকে যদি ঘটনা হয়, তাহলে ওর বয়স কত? তাহলে ও একটা আন্ডার এজ বেবিকে কিভাবে একই বাসায় নিজের রুমে, বেবি কট বাদ দেন, নর্মাল খাটে না রেখে আরেকটা পুরুষকে নিয়ে ঘুমায়, এবং সেই মেয়ে পাশের রুম থেকে জানে যে আমার মা একটা ডিফারেন্ট পুরুষের সঙ্গে ঘুমাচ্ছে। ওর পরিবেশ সঠিক আছে? ওর এনভায়রনমেন্ট ঠিক আছে? নাই। আমি সমাজের কাছেই বলছি, নাই। দ্বিতীয় কথা, ওই মেয়ে আজকে যখন দাবি করে আমরা বেটার জানি ব্রো, আমরা এই জানি ব্রো, তোমার মা প্রতিনিয়ত এই পুরুষ সঙ্গীকে নিয়ে বিছানায় যায়, এটা ব্রো জানো না যে তোমার মাকে বলো না যে এরা প্রতিনিয়ত নতুন নতুন পুরুষ কেন ঘরে আসে? এটাই সমস্যা, এটা যে ও দেখতেছে আমাকে কালকে একজন মেয়ে না এরকম কিছু কথা বলছে, মানে আমি খুবই আশ্চর্য হয়েছি ব্যাপারটা, যে এরকম সিচুয়েশনের মধ্যেও মানুষ পার করে। সিমিলার সিচুয়েশন ছিল, মেয়েটা এখন 40-এর কাছাকাছি বয়স, মেয়েটা সরাসরি ফোনে কথা বলতে পারতেছে না, তুমি বুঝছো, মানে তার এংজাইটি আছে। আমি আমি পুরুষদেরকে বাহাবা দিচ্ছি না, আমি একমাত্র এই ওর হাজবেন্ড যে 3জনকে, একটা মুন্না খান তো হাজবেন্ড না, বাট 99% হাজবেন্ড, আমি কিন্তু এইভাবে ওর মুখ থেকে শুনছি, তো আমিও ধরে নিলাম এইটা ফুল হাজবেন্ড না, 99% হাজবেন্ড। তাহলে এই যে রাসেল, আকাশ, মুন্না, আমি সবচাইতে ভদ্রতার খাতিরে ফেলবো রাসেল, রাসেল মিয়া হুম সবচাইতে প্রতিবাদ করে। কি কি ও কিন্তু বেবি অ্যাওয়ারনেস নিয়ে প্রথম প্রতিবাদ করছে, যে বাসর ঘরে ঢোকার সময় ওর বাচ্চা কান্নাকাটি হ্যাঁ করছে, এটা কিন্তু রাসেল মিয়ার প্রথম প্রতিবাদ অ্যাওয়ারনেসের। হুম তার মানে ও মানুষ, তার মানে ও কাম ডাউন, তার মানে ওর মাথায় শিক্ষা আছে, তার মানে ওর মাথায় মেধা আছে এবং মায়া আছে। তো সেটা যদি ঠিক থাকে, আমি সেই হুম জায়গায় বলবো এটা আকাশ নিবিড় বা মুন্নার মধ্যে নাই। কারণ কিছু মেধা খালি বই পড়লে হবে, জাতিতে চললে হবে, নট লাইক দ্যাট, কিছু গড গিফটেডও থাকে। শরম আর বেশরম এই দুটো আল্লাহ দেয়, রাইট? মানে তো নিবিড় চেষ্টা করছিল এই মেয়ের কাছাকাছি হওয়ার, নিবিড় পারে নাই, আর মুন্না তো মন জয় করেই নিচ্ছিল, ঠিক আছে, আচ্ছা, সেই মুন্নার জায়গায় আমি চোখে কিছু বলছি, বাধার কথা না আমার কাছে যা লাগে, রুহি, রুহি, ঠিক সেই আছে, আমরা জায়গায় এখন বলছি, যে হুম মেয়ে এখন বুক নাচায় লিচুর গান দেয়, এই মেয়ে মায়ের শয্যা সঙ্গীদের হাতের টাচে সে শয্যায় যাবে না, এর গ্যারান্টি কি? অনেক দূরের কথা এগুলা, কিন্তু না, 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 হয় এটা অনেক অনেক, আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, এর গ্যারান্টি কি? এই মেয়ে আজকে লিচুর বাগান বুক দুলাচ্ছে, কালকে যে মুন্না খানি ওর শরীরে হাত দিবে না, এর গ্যারান্টি কি? আমি এটার এটা কোনো উদাহরণ দিলাম, না যেহেতু বলি, কারণ মুন্না খানদের ব্যাপারগুলো ওপেন আসছে, বিয়ে হয় নাই, আবার নেপাল গেছে, অনেক মানুষ আমেরিকায়ও আসে গার্লফ্রেন্ড নিয়ে, বাট ওর মতো না, ওর মতো মেয়েদেরকে অ্যাবিউজ করে না, মেয়ে আর ছেলের সামনে অ্যাবিউজ করে না। তো সেই জায়গায় যদি ধরি, এটা এক্সাম্পল যে মুন্না ওর হাজবেন্ড না, মুন্না ওর 90% স্বামী, 99% হাজবেন্ড। তো সেই জায়গায় মুন্নার মতো বা মুন্না ওর মেয়েকে হাত দিবে না, তাহলে ওর মেয়ে যে ওখানে সিকিউর না, এটা তো প্রথম উদ্দেশ্য। মুন্নার কথা বাদই দিলাম, ওর মেয়ে যে ওর কাছে সিকিউর না, আমরা যদি বেবি অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, এটাই তো প্রথম এক্সাম্পল, যেখানে ওর হ্যাঁ, বাসায় হরহামেশা পুরুষ আসে, যেখানে যে মেয়েকে পাপা হিসাবে ঘাড়ে হাত দিয়ে নিয়ে ছবি তোলে, যেখানে পাশের রুমে মেয়ে ঘুমায়, সেখানে ওই মেয়ে ওর সাথে সিকিউর কিভাবে? কোন সমাজ এটার গ্যারান্টি দেবে? ঠিক আছে বলছো। কার উত্তর? নাই। আরেকটা বিষয়, ওর মেয়ে স্কুলে পড়ে,
100% আমি ধরে নিলাম, কোনো সমস্যা নেই, ওর মেয়ে পড়বে, ওর মেয়ে স্কুলে যাবে, আমরাও দোয়া করি। ওর মেয়েকে যে ও বলে ইংলিশ মিডিয়ামে পড়ে, এটাও আমরা চিন্তা করি, হ্যাঁ পড়ে। একটা স্কুলের অ্যাক্টিভিটিস কি শুধু নাচ? ও কোন স্কুলে পড়ে? ও শুধু নাচের স্কুলে যায়, এছাড়াও কোথাও যায় না। ফালতু আচ্ছা কথা এগুলো। হ্যাঁ, আচ্ছা, ও নিজে বলছে। ওর ওর এখন ইংলিশ মিডিয়াম, বাংলাদেশ, আমার নিজের ফ্যামিলি দিয়েও যদি ধরি, এগুলো তো আমরা ভাইজে খাই আসছি। ওর একটা গ্রাজুয়েশন সেরিমনির ছবি আছে? নাই তো, নাই তো। বাদ দেন গ্রাজুয়েশন সেরিমনি, ওই স্কুল যাচ্ছে এরকম একটা ছোট ভিডিও দেখ। ও আচ্ছা, স্কুল ড্রেস ওর পরছে, স্কুল ওর যাচ্ছে এরকম বান্ধবী, ওর বান্ধবীদের বার্থডে হয়েছে, ওর কোনো ছবি আছে? ওরটা বাদ দিলাম। ওর প্যারেন্টস ডে হয়েছে, ছবি আছে? ওর স্পোর্টস ডে হয়েছে, ছবি আছে? ওর স্কুলের লোগো দিয়ে ওর আছে এডুকেশন, আমার এখানে পড়ালেখা করি, আছে? ওর একটা স্কুল ড্রেস পরা বাচ্চাকাল, আমার ছেলের বয়স 27 বছর। আপনি এখন বলেন আধা সেকেন্ড লাগবে আপনাদের ছবি দিতে, মানে কতটা রেডি থাকে ইমোশন, যে ওর ফার্স্ট ডে স্কুলে যাওয়ার স্কুল ড্রেস পরা ছবি। ও হাতে এবিসি লিখছে, প্রথম এবিসি লেখার ভিডিও। আমার ছেলের বয়স 27 বছর। এখন হলো আমরা স্মার্ট যুগে আসছি, এটা 25, আমি বলতেছি 2002-2003-এর কথা, আর এখন 25। সেই 25 সালের মেয়ে, সে একটা স্কুলের ড্রেস, স্কুলের ভিডিও, গ্রাজুয়েশন, একটা আইডি, এগুলো কিছুই থাকবে না? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা সঞ্জিতা, কালকে আমি আবার আসি, ডোন্ট ওয়ারি। ইনশাল্লাহ কথা হবে। আমি ছাপির কাছে এটাই যাবো, ছাপির কাছে আমি ওর কাছে এটাই যাবো যে তুই একটা বাবার সাথে মেয়েদের একটা ছবি দিস, তোর বাবার ছবিটার উপরে স্টিকার মারি দিস, আমরা বুঝে নিবো। হ্যাঁ, আর মেয়েটা যদি স্কুলে যায় তাহলে একটা ছোটখাটো ভিডিও দিস পিছন দিয়ে, অ্যাটলিস্ট চেহারা দেখাইস না যদি মন না যায়, স্কুল ড্রেস পরা যেতেছে দেখাইস। আর তোর বাসাটাও দেখাইস কিরকম আছে, কোন জায়গায় থাকিস, মানে ভিতরটা দেখাইস, বলতেছি না ঠিকানা দে। হ্যাঁ, তার না, বাবা বাচ্চার রুম, বাচ্চাদের রুম, ওর বাসা দেখার আমাদের স্কুল দরকার নেই, ওর বাচ্চার বেড বাচ্চাদের দেখাবে, কারণ প্রশিক্ষিত নেনি থাকে, নিশ্চয়ই বেড কাভার বা এগুলো সব ক্লিন থাকে। আমরা ওর ছোট বাচ্চার, ছেলে বাচ্চার শোয়ার জায়গাটা দেখতে চাইতেছি। হ্যাঁ, ছেলে বাচ্চা তারপর ভাত খায়, ছেলে বাচ্চা কিছু খায়, সেটার খাওয়ার একটা ভিডিও চাই, কেমনে খায়? হ্যাঁ রাইট, ছেলে বাচ্চাটা যে হাই খাচ্ছে চেয়ার, এটা কিভাবে খাচ্ছে, নিশ্চয়ই বা হাই কি খাওয়াই চেয়ার, দিচ্ছে, ডাইনিং কি টেবিল, রান্না করছে কারণ সেরকম কোনো ভিডিও কখনো দিস নাই। কারণ এরপরে প্রশিক্ষিত নেনি কখনো হাত দিয়ে ভাত খাওয়াবে না, নয় চামচ, নয় হাই চেয়ার, নয় ডাইনিং টেবিল, অথবা বেবি চেয়ার। আমরা ছবি চাই। ওকে। হ্যাঁ, এই মানে এত ডাক্তারি সার্টিফিকেটটা যে মানে ভুয়া নকল, আছে এই বিষয়ে নকল, আমরা, নকল। হ্যাঁ আমি বুঝে পেয়েছি। হ্যাঁ, এটা কালকে, এখন এটা আমরা কালকে, রুহি, এটা কালকে, এই সাবজেক্ট কালকে। ওকে। হ্যাঁ, আর ব্রো তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনো জায়গায় তুমি লিখো নাই, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখো নাই। তুমি একটু জানাও তো ব্রো, তুমি কোন ক্লাসে পড়ো, কোন আমরা স্কুল? জানতে আগ্রহী ব্রো, বুঝতে পারছো? কারণ এটা আর রুহি জানার অধিকার আছে, কারণ রুহিকে থ্রো করছে ওর মা, ওই ন্যাশটি। তুমি কি আমার মেয়ের স্কুলের ফি দাও, তুমি কি আমার এই করো, তো তুমি যদি ফি তোমাকে দেওয়া বাউন্ড করে বা খোঁচা দেয়, তুমি তো অবশ্যই স্কুলের নাম জানতে বাধ্য। না না, ও ও যেটা বলতেছে যে ও এককালে এত টাকা কামাইছে। হ্যাঁ, যদি এত টাকা এককালে এত টাকাও কামায় থাকো, ইনকাম সোর্সটা কি ছিল? ইনকাম সোর্সটা কি ছিল? ইন্টারেস্টেড টু নো। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ব্রো তুমি কোন ইংলিশ স্কুলে পড়ো আমি জানতে চাই ব্রো। ফ্যামিলির অনেকগুলো বাচ্চা আছে, আমি দিয়ে দিব স্কুলে ব্রো। তুমি দেখবো আমি একসাথে 4টা বাচ্চার খরচা চালাচ্ছি, নো প্রবলেম। বলো তুমি কোন স্কুল থেকে এরকম ইংলিশ শিখছো, আমিও শেখাবো। ওকে ঠিক রুহি, আছে না? আপনি বিজি আছেন, আপনি কালকে যদি লাইভে আসেন আমাকে নিয়েন, আমি ওই সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে কথা বলবো, কারণ আমরা তো বাংলাদেশে পাশ করা মানুষ, ওই মেন্টাল ডক্টরদের হলো যে বাপেরও বাপ, আমাদের হলো নিজেদের জানাশোনা, সো আমরা একটু কোয়ারি করি। না না, ইনকোয়ারি হবে। এই যে অনেকখানি আগায় গেছে, আমি লাইভে এসে গেছিলাম, তারপরে মেসেজ গুলো আসছে, আমি পরে জানাচ্ছি। হ্যাঁ, আর যাই হোক ওকে, সব হলো কি, ব্যাপারটা হলো আমার তো এক জায়গায় যাইতে হবে, এই জন্যই তো আমি ঠিক এত আছে, সাজ, ঠিক আছে, ওকে। আমিও তো বেরোবো। এখন তারপরে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। আহ, আমি এই টপিকেই আটকে থাকবো। যার যদি মনে হয় যে আমি পারবো না, যার মনে হয় এটা ইম্পর্টেন্ট না, যার যেটা মনে হোক না কেন, আমার কাটা এই জায়গায় আটকে গেছে, এই জায়গায় থাকবে। আমি অনেক প্রশ্ন করব, আমি অনেক কিছু জানতে চাবো, এগুলোর প্রশ্নটা উত্তর তাকে দিতে হবে। আমি কেয়ার করি না কে আমাকে মানে বলতেছে যে তুমি পারতেছো না বা পারবা না। আমার কাছে ইনস্ট্যান্ট নুডলস নাই যে আমি গরম পানি ঢালে নুডলস বানায় খাওয়াই দিব। আর আমার কারোকে প্লিজ করারও খুব ইচ্ছা নাই। আমি আমাকে প্লিজ করতে চাই, আর এটা আমার জন্য জরুরি। আমি প্রশ্ন করবই, মেয়েটা কোন স্কুলে যায়, কোন ক্লাসে পড়ে, যদি পড়ে থাকে স্কুল ড্রেস পরা, কোনো ছবি চাই। হ্যাঁ, ছেলেটা কোন জায়গায় বসে খায়, কোন জায়গায় ঘুমায়, আমি এই বিষয়ে জানতে চাই। তারপর হলো গিয়া মেয়েটা অ্যাকচুয়ালি কোন মেন্টাল স্টেজে আছে, এই বিষয়টা আমরা জানতে চাই। আর যদি তুই মানে আপনি যদি মানসিক রোগী হয়ে থাকেন, তাহলে আমাদের দেশে প্রশাসন সংস্থা এটা সেটা যে আছে, আর্মি, যৌথ বাহিনী, কোথায় আছেন আপনারা? হ্যাঁ, একজন মানসিক রোগী যাকে আরেকজন পালতে হচ্ছে, সে কি করে এইরকম 2টা বাচ্চা পালে? আর এই বাচ্চা 2টার বাবা এবং মায়ের মানে বাবার ফ্যামিলিরা কোথায় আছে? এই বাচ্চা 2টার বাবা ফ্যামিলি কোথায় আছে আমি জানতে চাই। এরা কি ঘুমন্ত, এরা কি বধির, এরা কি কালাবোবা, কি সমস্যা এদের যে এরা দেখতে পারতেছে না মাটা কি করতেছে? এখানে হাজার হাজার মানুষ টের পেয়ে গেছে। সেদিন রাত্রেবেলা লাইভের মধ্যে কোন কল আসছিল, হাজার মানুষ টের পেয়ে গেছে। কেন এই 2টা ফ্যামিলির মানুষ টের পাচ্ছে না, এই বাচ্চাদের ফ্যামিলি? নাকি আপনারা মানেনি না এই বাচ্চাটা এই ফ্যামিলির? কি মনে হয় আপনাদের? আপনারা কি অস্বীকার করে গেছেন যেটা এখন আমরা জানি না, এই জন্য আমাদের মনের মধ্যে এত প্রশ্ন? আর যদি অস্বীকার না করে থাকেন, নিজের বংশ মনে করেন, যেরকম আমার বংশে, আমি কালকে ওনা পরশু বলছি যে সাদা গেঞ্জি পরা লাইফের মধ্যে, যে আমার ভাইয়ের ছেলে মেয়ে হইলে, হ্যাঁ এখনো হয়নি, তাও আমার আপন ভাই না, আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে হইলে আমি ওই লোক সামলাইতে পারবো না। কারণ আমার মন ভরবে না ভিডিও কলে দেখে। আপনাদের কোলে থাকা বা আপনাদের ঘরে বসা, আপনাদের সোফায় বসা, আপনাদের বিছানায় বসা, একটা ছবি নাই কেন? নাই কেন?
আপনাদের বাসায় গেছে, আপনাদের বাড়ির নিচে পার্কিং এ দাঁড়ায় রয়েছে, এরকম একটা ছবি নাই কেন? আপনাদের কোলে একটা ছবি নাই কেন? স্মৃতি হিসেবে তো রাখার কথা, যদি আপনাদের বংশে সত্যি সত্যি শেষ বাতি হয়ে থাকে এটা। নাদিমের ঘরে যেটা হবে সেটা আমার বংশের শেষ বাতি হবে না, আমার বংশের অনেক বাতি বের হয়ে গেছে। আপনাদের তো এটা শেষ একমাত্র। হ্যাঁ, এটাকে নিয়ে আপনাদের কেন জানে? আপনারা কোথায় আছেন, কি করতেছেন? আর মেয়েটার বাবার দৃষ্টি আকর্ষণ করতেছি, মেয়েটার গায়ে হাত দিয়ে দিয়ে যে 10 জন পুরুষ ছবি তুলতেছে, আপনার ফিলিংসটা কি এই বিষয়ে আমি জানতে খুবই আগ্রহী। আপনি কি অ্যাকচুয়ালি পারমিশন দিয়ে রাখছেন যে মেয়ে শিক্ষিত হবে না? আপনি একবার জানাই দেন, আপনার বউকে নিলে একটা ভয়েস পাঠান, আমরা একটু শুনি, আমরা ইন্টারেস্টেড। সে যদি সোশ্যাল মিডিয়াতে এসে সবকিছু প্রচার না করতো, আমরা মোটেও ইন্টারেস্টেড হইতাম না। যেহেতু সে তার পার্সোনাল লাইফ সম্পূর্ণ মানে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছি, সো দ্যাট আমরা ইন্টারেস্টেড। আমরা এখন জানতে চাই, আমি সহ আমার সাথে যতজন দেখতেছে সবাই জানতে চায়, এবং এটা আমি মানে সত্যি সত্যি জানতে চাইতেছি যে মানে আপনারা কি দেখতেছেন চোখে? খুব ভালোভাবে তারা বড় হচ্ছে, তারা কি প্রত্যেকটা নিডস পূরণ হচ্ছে? আপনাদের তাই মনে হচ্ছে? পরিবেশটা মানে সঠিক আছে যেখানে বড় হচ্ছে? মেন্টালি যে জায়গায় থাকা হচ্ছে সেটা? নাহলে তো এই যে কালকে যেরকম ওই মেয়েটা বললো মানসিক স্বাস্থ্যের বিষয়টা কেউ চিন্তা করে না। আমি আপনার বউয়ের কথা বলতেছি না, মানে আপনার এক্স ওয়াইফের কথা বলতেছি না। কালকে একটা মেয়ে ফোন দিচ্ছে আমাকে যে এরকম ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে। সে বলতেছে ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া ছেলে মেয়ে এরকমই হয়। আজকে তার 40 বছর বয়স হইতে চলছে, কিন্তু সে আজ পর্যন্ত এনজাইটিতে ভুগে। এটা সোজা কথা না। আজকে থেকে 10-15 বছর পরে যখন এই ছেলে মেয়েগুলা একটা সংসারে সেটেলড হবে, কারো ঘরে কোনো সময় একটা বাচ্চা হবে, তারা জানবে যে তার দাদি এরকম করছে। আপনার কাছে কি এগুলো ঠিক লাগে? তারা জানবে তার নানি এরকম চলতো। এখনো তো কিচ্ছু বের হয়নি। 6 মাসে 3 বিয়ে, 6 মাসে 3 পুরুষের বাবা, এটা কিচ্ছু না। এখন অনেক কিছু বের হওয়ার আছে। তখন খোদা না খাস্তা জেল হয়ে গেল, কি বলবে? আমার দাদি দাগি আসামি ছিল, আমার মা দাগি আসামি, কি বলবে? একবার চিন্তা করেন আপনারা। কেউ কিছু বললে জামাইদের মামলা দেয়, ওরে ভয় কিছু বলে না। আমাকে মামলা দিয়ে দেখাক না, আমাকে মামলা করে দেখাক না, আমি এত সহজে ছেড়ে দিব নিবিড় ভাই? চিন্তাও করেন না, আপনি চিন্তাও করেন না। এত সহজে ছেড়ে দিব না। এক পা এক পা করে মানুষ আগায়, তারপরেও গন্তব্যে পৌঁছাও। কেউ লাফ দিয়ে এসে কোন গন্তব্যে পৌঁছায় না। যার বিশ্বাস হবে না সে বিশ্বাস করবে না, নো প্রবলেম, আমি আছি। নিবিড় ভাই, আপনার সাপোর্টে আমরা সবসময় আছি, নো প্রবলেম। আপনি যেই কাজ করছেন নিবিড় ভাই, আমি কৃতজ্ঞ। সানজিদ আহমেদ লিখছে আমাদের সবাইকে মামলা দিতে বলেন, রাইট? সবাইকে মামলা দিতে বলেন। আমরা সব বিদেশ থেকে আসবো, সে আমেরিকা থেকে আসবে, আমি ইউরোপ থেকে যাব, সে বাসায় থাকবে না, সে থাকবে অন্য জায়গায়। নিবিড় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতদিন ধরে লাগিয়ে রয়েছেন। আপনাকে কিন্তু এই বিষয়ে কেউ কখনো খারাপ বলেনি, কখনো না, কখনো না, কখনো না। আমি আপনার সাপোর্টে সবসময় ছিলাম, আমি থাকবো। কারণ আপনি যে কাজটা করতেছেন এইভাবে লাগিয়ে থাকা কোনো মানে চারটিখানি বিষয় না। এই জন্য মানুষ, দর্শকরা অনেকেই বলতেছে যে পারবো না পারবো না। আমি এই জন্যই বারবার বলছি, যার বিশ্বাস হয় না, কারণ আমি নিবিড় ভাইয়ের মতো লাগিয়ে থাকবো। নিবিড় ভাইও কাঁঠালের আঠা, আমিও কাঁঠালের আঠা। আমি কোথাও যাচ্ছি না। এই মোবাইল যতদিন আসছে, ডাটা যতদিন আসছে, আর আমি যতদিন আসছি, ও সবার কাছে কান্দে আর মাফ চায়। গর্ধপের বাচ্চা যদি আমার কাছে কান্দে মাফ চাইতো, কান্দে কেন? জাস্ট একটা মাফ চাইলে মানে মাফ করে দিতাম। আমি এত কিছু করতামই না। ও কি বলে, ওকে যখনই মানুষ কমেন্টে বলে যে আমার কাছে মাফ চাইতে, সে বলে কি, মাফ চাবো আল্লাহর কাছে, আমি ওর কাছে কেন মাফ চাবো? তুই জানিস না মাফ চাওয়ার নিয়মটা কি? আল্লাহর সাথে যে গুনাহ, তোর যে জেনা, এটা তুই চাবি আল্লাহর কাছে। কিন্তু তোর সাথে যে মরিয়মের মায়ের গুনাহ, ওইটার চাবি তুই মরিয়মের মায়ের কাছে। তুই যে আমার নাম নিয়ে মানে যা বলছিস, তুই ওটা চাবি আমার কাছে। আমার সাথে করা অপরাধটার মাপ আল্লাহ দিতে পারবে না, এরকম কোনো হাদিস নেই। আল্লাহর সাথে করা মাপটা আল্লাহ দিতে পারবে। সে আউল বাউল হাদিস এসে বলে যাচ্ছে, আর মানে মানুষ ওগুলা চিপকায় দিচ্ছে। কিছু মানুষ ধৈর্য হারা হচ্ছে, কিছু মানুষ অসহ্য হচ্ছে, কিছু মানুষের এন্টারটেইনমেন্টের ব্যাঘাত হচ্ছে। এখন এর জন্য আমি দুঃখিত। আপনাদের কাছে যদি এখানে কেউ শিক্ষিত থেকে থাকেন, কারো যদি কোনো রকম সচেতনতা থেকে থাকে, প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ওনার পেজে যান, একটা করে মানে রিপোর্ট মারেন। তার লাইভ যখন হয় তাকে রিপোর্ট মারেন। যেমন আজকে আমার লাইভে প্রচুর রিপোর্ট মারা হয়েছে। রিপোর্ট মারাতে বোঝা যাচ্ছে যে আমি একটা সত্য কোনো কথা বলতেছিলাম, সঠিক কোনো কথা বলতেছিলাম, যেটা ওর ক্ষতির দিকে যাচ্ছিল। এই জন্য আমার লাইভে প্রথম দিকে দেখেন রিপোর্ট মারা হয়েছে। নেটওয়ার্ক যদি প্রবলেম হতো, এখনো নেটওয়ার্ক প্রবলেম হতো। কেন আমি কথাগুলো শুরু করার পরই এই আমার মানে লাইভটা এরকম হয়েছে? কেন আমাকে 2বার লাইভ থেকে বের হয়ে গেলে লাইভে ঢুকতে হয়েছে? কারণ এটাই। যার মনে হচ্ছে আমি আগাচ্ছি না, এটা হলো আমার স্টেপ বাই স্টেপ আগানো। নাহলে আমার লাইফে কেন সে রিপোর্ট মারবে? আমি কোথাও এক জায়গায় যাচ্ছি, ও জানে, এই জন্য রাস্তার মধ্যে বাধা দিচ্ছে। তো আমি নিরাশ হবো না। আপনাদের যদি আশা চলে যায়, যেতে পারেন, আমার কিছু করার নাই। কারণ যে যাওয়ার তাকে জোর করে ধরে রাখা যায় না, আর যে থাকার তাকে খেদানো যাবে না। আমি থাকতে আসছি, আমি এখানে আসি আসি। আর তুই আমার চটাইছিস, তুই দেখবি। এই যে মৌমাছি উঠলো না, এই যে মাথার উপর বসা ছিল মৌমাছিটা, এই মৌমাছির চাকে তুই ঢিল মারছিস। আমি আগাবো। ওকে, ভালো থেকেন আপনারা। আমার 7টা বাজে কোথাও যাওয়ার কথা ছিল, আমি অলরেডি আধা ঘন্টা লেট। কালকে ঠিক এই সময়, মানে এই সময় না, রাত্রে 8টায় বাংলাদেশ সময় দেখা হবে। ঠিক আছে, খোদা হাফেজ।